আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। কারফিউ জারি ও সেনা মোতায়েনের পরে সকাল থেকেই পুরো রাজধানী জুড়ে বিরাজ করছে থমথমে পরিবেশ। তবে দুপুর 12টার পরে 2 ঘন্টার জন্য কারফিউ শিথিল করলে বিভিন্ন স্থানে কিছু লোক বের হতে দেখা যায়। সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা গেছে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি। যারাই রাস্তায় বেরিয়েছেন তাদেরকেই সেনাবাহিনীর তল্লাশিতে পড়তে হয়েছে। বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট। রাস্তায় যান চলাচল অনেক কম। কিছু রিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে। আর যারাই ব্যক্তিগত গাড়ি নিয়ে বেরিয়েছেন, বের হবার উপযুক্ত কারণ দেখাতে হচ্ছে সেনাবাহিনীকে। সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। মিরপুর 10 নম্বরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। কিছুক্ষণ আগে সেখানকার পরিস্থিতি জানিয়েছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান। দর্শক, আমি এই মুহূর্তে আছি মিরপুর 10 নম্বরের অদূরে। গেল কয়েকদিনের রাজধানীতে যে কয়টি জায়গায় আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ চলছিল তার এই অন্যতম একটি স্পট হচ্ছে এই মিরপুর 10 নম্বর। আজকেও এখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যদিও গত রাত থেকেই কারফিউ বলবৎ রয়েছে। তবে বেলা 12টা থেকে 2টা পর্যন্ত এখানে কারফিউ যেহেতু কিছুটা শিথিল ছিল, এর মধ্যে আমরা দেখেছি যে আন্দোলনকারীরা তারা এই মিরপুর 10 নম্বরে এসে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে। এবং কিছুক্ষণ আগে হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন দর্শক যে মিরপুরের 10 নম্বর গোলচক্করের থেকে কিছুটা দূর এগিয়ে রোকেয়া সরণের দিকে কাজীপাড়ার যে মেট্রো স্টেশন রয়েছে সেখানে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এবং আন্দোলনকারীরা এখনও 10 নম্বর থেকে কাজীপাড়া শেওড়াপাড়ার এই রাস্তাটিতে রয়েছেন এবং তাদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশের তরফ থেকে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এবং রাবার বুলেট ছোড়া হচ্ছে। এবং আন্দোলনকারীরাও আসলে প্রতিরোধ করার জন্য তাদের পক্ষ থেকে ইট পাটকেল ছোড়া হচ্ছে। বলা যায় যে মিরপুর এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে, বিশেষ করে মিরপুর 10 নম্বর এবং কাজীপাড়া শেওড়াপাড়া হয়ে যে রাস্তাটি গিয়েছে রোকেয়া সরণি অর্থাৎ আগারগাঁর দিকে, সেই রাস্তাটির একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কারফিউ জারির পর রাজধানীর রামপুরা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে কিছুক্ষণ আগে জানিয়েছেন সিনিয়র করেসপন্ডেন্ট মিজান রহমান। এখন আছি বিটিভির সামনে, অর্থাৎ রামপুরার যে বাংলাদেশ টেলিভিশন ভবন আছে তার থেকে সামনে। এইখানে কিছুক্ষণ আগে আপনারা জানেন যে কারফিউ জারি করা হয়েছে সারা দেশে। বর্তমান যে চলমান পরিস্থিতি সেটি প্রশমনের জন্য তারই অংশ হিসেবে কিছুক্ষণ আগে এই যে বিটিভি আছে তার মেন গেটের সামনে আর্মিদের কয়েকটি সাজোয়া যান এসে অবস্থান নিয়েছে। এখানে একটি বিষয় জানিয়ে রাখা দরকার যে কারফিউ হচ্ছে বেসামরিক আইনের সর্বোচ্চ আইন। তো সেটি গতকাল রাত 12টা থেকে কার্যকর হয়েছে আজকের 12টা পর্যন্ত এবং 2টা পর্যন্ত। 12টা থেকে 2টা শিথিল রয়েছে। কিন্তু এই যে ডিআইটি রোড, যেটি হচ্ছে যে বাড্ডা নতুন বাজার হয়ে রামপুরা হয়ে এদিকে চলে গিয়েছে শান্তিনগরের দিকে, সেই রোডটিতে সকাল থেকেই কিন্তু রাজধানীর অন্য যেই রোডগুলো রয়েছে বা অন্যান্য যেই জায়গাগুলো রয়েছে সেখানকার চিত্র থেকে এই জায়গাটির চিত্র ভিন্ন। এখনও কিন্তু এই যে সড়ক ডিআইটি সড়কে কিন্তু পিকেটাররা রয়েছে, আন্দোলনকারী এবং বা তাদের সমর্থকরা। এই যে আমার সামনে যেই ডিআইটি রোডের যেই খিলগাঁওয়ের চৌধুরীপাড়ার পেট্রোল পাম্পের যেই এলাকাটি, সেই জায়গায় কিন্তু পিকেটাররা সংঘবদ্ধভাবে রয়েছে বলে আমরা দেখেছি। এবং সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে পিকেটিং বা তাদের অবস্থান বারবার মাইকিং করে তাদেরকে সরে যেতে বললেও তারা অনড় অবস্থানে রয়েছে। এবং এখনও রয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু সাউন্ড গ্রেনেডের শব্দ পেয়েছি। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এখানে সেনাবাহিনীও রয়েছে। তারা সর্বতোভাবে চেষ্টা করছে যে জনসাধারণ যারা রয়েছে, যারা আন্দোলনকারীদের পক্ষে পিকেটিং করছে, তাদেরকে প্রশমিত করে তাদেরকে ঘরে ফিরিয়ে নেওয়ার। কিন্তু এখন পর্যন্ত এই রোডটি কিন্তু ক্লিয়ার না। এছাড়া এই আশেপাশে যে মেরাদিয়া দিয়ে যে রোডটি গিয়েছে, মেরাদিয়া বাজারের উপর দিয়ে বনশ্রীর পাশ দিয়ে, সেই রোডটিতেও সমস্যা রয়েছে। সেই রোডটিতে যান চলাচল বা সেখানেও পিকেটিং হচ্ছে এবং জনসাধারণ চলাচল করতে পারছে না। তো এই অবস্থা ছিল এই রামপুরা সহ আশেপাশের এলাকার সর্বশেষ পরিস্থিতি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।
সারা দেশে কাল সকাল 10টা পর্যন্ত কারফিউ থাকায় কোটা নিয়ে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি রোববার সকাল 10টার পর অনুষ্ঠিত হবে। আজ নিজ বাসভবনে কথা জানান অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। শুনানিতে তারা হাইকোর্টের রায় বাতিল চাইবেন। আগামীকাল রবিবার এটা শুনানির জন্য নির্ধারণ করেন এবং সেই অনুযায়ী এটা আমাদের যে কার্যতালিকা, সেই কার্যতালিকার 3 নম্বর ক্রমিকে এটা আসছে এবং এটা শুনানির জন্য আসে। এবং যেহেতু আমাদের সুপ্রিম কোর্ট সকাল 9টার থেকে বসে, কিন্তু যেহেতু সকাল 10টা পর্যন্ত কারফিউ থাকবে, তো 10টার পরে কোর্ট বসবে এবং আশা করছি 10টার পরে এটা শুনানি আরম্ভ হবে। কোটাপত্র বাতিল করে যে সরকার যে সার্কুলারটা দিয়েছিল, সেই সার্কুলারটা বাতিল করার হাইকোর্টের রায়টা সঠিক হয়নি, সেটাই আমরা কোর্টের কাছে আবেদন করব। শুনেন, এটা তো আমি তো জানি না, এটা আদালতে আমি কীভাবে প্রস্তাব দিব। আদালতের কাছে তো এটা দেওয়া যাবে না। আদালতের কাছে আমরা শুধুমাত্র এই মামলার রায়টা সঠিক কি বেঠিক আমরা দেখাবো, যে কী কী কারণে এই রায়টা সঠিক হয় না, কী কী কারণে আইনের ব্যত্যয় ঘটেছে, সেটা আদালতের কাছে আমরা তুলে ধরবো। সারা দেশে চলছে কারফিউ। রাস্তায় অবস্থান করছেন সেনাবাহিনীর সদস্যরা। রাজধানী যাত্রাবাড়ি এলাকায় কারফিউর সবশেষ খবর জানাচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যাত্রাবাড়ি মোড়ের মাঝখানের যে জায়গাটি রয়েছে, কাজলা ব্রিজ সংলগ্ন যে জায়গাটি রয়েছে, সেই জায়গাটিতে আমি অবস্থান করছি। একটু আগেও এখানে আন্দোলনকারীদের একটি অবস্থান ছিল সেনাবাহিনীর পক্ষ থেকে। সেনাবাহিনী তাদের সাজোয়া যানসহ এখানে এসেছিল এবং আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার একটি চেষ্টা করে, কিন্তু তখনও আন্দোলনকারীরা আসলে এই জায়গাটির থেকে সরে যায়নি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানের ফলে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানের কারণে আন্দোলনকারীরা এখন এই মুহূর্তে কাজলা ব্রিজটি পার হয়ে শনির আড্ডার যে মোড় রয়েছে, সেই মোড়ের দিকে এবং বিভিন্ন ছোট ছোট রাস্তা, পকেট যে গলিগুলো আছে, সেই গলিগুলোতে অবস্থান নিয়েছে। এবং এর বাইরে এই দিকে এই কাজলা ব্রিজের পাশ দিয়ে যে ছোট রাস্তাটি গেছে, সেই রাস্তাটিতেও আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে। আর সেই রাস্তাটিতেও আন্দোলনকারীদের একটি অবস্থান আমরা দেখতে পাচ্ছি। থেমে থেমে সেখান থেকে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ার চেষ্টা করছে এবং এদিক থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর র্যাবের সদস্যরা তাদেরকে পিছু হটানোর জন্যে তাদের যে চেষ্টা সেটি অব্যাহত রেখেছে। তারা মাইকিং করার চেষ্টা করছেন, তাদেরকে সরে যেতে বলছেন। এর বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাদেরকে লক্ষ্য করে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের চেষ্টা চলছে। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে হটিয়ে দেওয়ার একটি চেষ্টা চলছে। এই জায়গাটিতে যাত্রাবাড়ি আজকে যে এখন এই মুহূর্তে সেনাবাহিনীর অবস্থান, সেনাবাহিনীর যারা সদস্য আছেন তারা যাত্রাবাড়ির যে মোড়টি আছে সেই মোড়টিতে অবস্থান নিয়েছে এবং সেই মোড় শহর রাজধানীর মতিঝিল সহ অন্যান্য যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে সেই জায়গাগুলোতে সেনাবাহিনীর অবস্থান রয়েছে। এই জায়গায় এখন আইনশৃঙ্খলা বাহিনী তাদের একটি অবস্থান যে মূল রাস্তাটি আছে সেটিতে ধরে রাখতে পারলেও তারা বলছেন পকেট এবং ছোট ছোট যে গলিগুলো আছে সেই গলিগুলোতে আন্দোলনকারীরা অবস্থান করছেন এবং সেখান থেকে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ঢিল এবং ইটপাটকেল ছোড়ার চেষ্টা করছেন। আমরা জানছিলাম যাত্রাবাড়ি থেকে সর্বশেষ পরিস্থিতি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডাক্তার জাহিদ। তিনি জানান, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বেগম জিয়াকে। CCU সুবিধা সম্বলিত কেবিনে চিকিৎসা চলছে তার। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডে দেশের বাইরের কয়েকজন বিশেষজ্ঞ রয়েছেন। গত 23শে জুন খালেদা জিয়ার হৃৎপিণ্ডে পেসমেকার বসানো হয়। 2রা জুলাই বাসা ফিরলেও 1 সপ্তাহের মাথায় ফের তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরেই হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, আর্থাইটিস, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে বনানী DOHS এর বাসা থেকে গ্রেফতার করা হয় বিএনপি নেতা নজরুল ইসলাম খানকে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে তা এখনও নিশ্চিত নয়। এদিকে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে গ্রেফতার করা হয় রামপুরা থেকে। তাদের দুইজনের গ্রেফতারে উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিবারকেও কিছু জানানো হয়নি উল্লেখ করে অবিলম্বে তাদের আদালতে হাজিরের আহ্বান জানিয়েছেন তিনি।
দেশের চলমান প্রেক্ষাপটের প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। রাজধানীর বাজারগুলোতে ক্রেতার উপস্থিতি ছিল বেশ কম, তবে নতুন করে বাড়েনি কোনো পণ্যের দাম। এছাড়া বাজারে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পণ্যের সরবরাহও কমেছে। হাসানুল শাওনের রিপোর্ট। চলমান পরিস্থিতিতে রাজধানীর কাঁচা বাজারগুলোতে প্রায় সব ধরনের পণ্যের সরবরাহ কমেছে, আর বাজারে ক্রেতার সংখ্যাও কম। তবে দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় অনেকেই বাজারে আসেন প্রয়োজনীয় পণ্য কিনতে। সেক্ষেত্রে নতুন করে দাম না বাড়লেও আগের মতো চড়া দামই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। মিনিকেটের কেজি 70 টাকা আর আটাশের কেজি বিক্রি হচ্ছে 55 টাকায়। আন্দোলন যে কদিন, এই কদিনই তো কাস্টমার নেয় বাজার। চাউলের বাজার প্রতি বস্তা আপনার 50 থেকে 60 টাকা বস্তা প্রতি বাড়তি। বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, কেজি এখন 120 টাকা, আর আলুর কেজি বিক্রি হচ্ছে 60 টাকায়। লোকজন মোটাই নেই বললে চলে। অন্যান্য দিনের তুলনায় এখনো 2000 টাকা বেশি নি। অন্যান্য দিন এত সময় 10,000 টাকা বিক্রি হয়ে যায়। বাজার কিছু নাই তো বলতে, দাম অতিরিক্ত দাম। সবজির সরবরাহ কম, তবে দাম বাড়েনি নতুন করে। বেশিরভাগ সবজির কেজি প্রতি দাম এখনও 70 থেকে 80 টাকার উপরে, আর কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে 200 টাকায়। পাইকারি আজকে মাল আসা নাই, যে কালকে পচা মাল, এই পচা মাল 200, 230, 250 কাটা হয়েছে। কোনোটা দাম কম না। আলুর দাম যেহেতু 60 টাকা, 65 টাকা কেজি, সবজির দামও সেম 70, 80 টাকা, 90 টাকা। তবে কিছুটা কমতির দিকে মুরগির দাম। ব্রয়লারের কেজি মিলছে 200 টাকায়, আর সোনালী মুরগির কেজি এখন 300 টাকা। পাইকারি বাজারে সাপ্লে মাল কম ঢুকতেছে বাজারে, আগের তুলনায় অনেক কম ঢুকতেছে বাজারে মাল। এছাড়া রাজধানীতে ডিমের ডজন বিক্রি হচ্ছে 145 টাকায়। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। বরিশাল থেকে কারফিউ শিথিলের সবশেষ খবর জানিয়েছেন সিনিয়র করেসপন্ডেন্ট আক্তার ফারুক শাহিন। কেউ কিনছেন চাল, কেউ ডাল, কেউ বা প্রতিদিনের প্রয়োজনীয় সবজি তরকারি। কারফিউ শিথিলের 2 ঘন্টায় এমন দৃশ্যই চোখে পড়েছে বরিশাল নগরের বাজার রোড এলাকায়। কেবল বাজার রোডই নয়, বরিশাল নগরীর যতগুলো বাজার এবং যতগুলো নিত্যপণ্যের দোকান রয়েছে, সবগুলো দোকানেই কিন্তু এখন এরকমই ভিড় দেখছি আমরা বেলা 12টা থেকে। 2 ঘন্টার জন্য শিথিল হওয়া এই কারফিউ যেন সাধারণ মানুষকে সুযোগ করে দিয়েছে তার প্রয়োজনের পণ্যটি কেনার জন্যে। আমরা বাজার করতে আসা অনেক মানুষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন গত রাতে যখন কারফিউ ঘোষণা করা হয়েছে তখন ইন্টারনেট না থাকার কারণে অনেকেই বিষয়টি জানতে পারেননি। সকালে যখন কারফিউ জারির খবর জেনেছেন তখন ঘর থেকে বেরোতে পারেননি কেউ। 2-1 যারাও বা বেরোনোর চেষ্টা করেছেন পড়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে। তো এই অবস্থায় বেলা 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত কারফিউ শিথিল থাকার খবর যখন তারা শুনেছেন এবং 12টায় যখন কারফিউ শিথিল হয়েছে সঙ্গে সঙ্গে তারা সবাই বেরিয়ে পড়েছেন তাদের ঘরের একেবারে ন্যূনতম প্রয়োজনের জিনিসটুকু নিতে, এবং সেই চাল, ডাল, তেল, নুন, পেঁয়াজ সহ নিত্যপণ্য কেনা এবং নিত্যপণ্য সংগ্রহের সেই দৃশ্যই এখন চোখে পড়ছে কারফিউ শিথিলের এই 2 ঘন্টায়। সারা দেশে কারফিউ জারি ও সেনা মোতায়েনের পরও দেশের বিভিন্ন স্থানে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঢাকা মাওয়া, ঢাকা আরিচার, ঢাকা টাঙ্গাইল ও ঢাকা সিলেট, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল করছে না। জেলা শহরগুলোতে কিছু রিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে, তবে বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট। সরকারি সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। বরিশালে বিভিন্ন সড়কে চলাচলকারীদের বাধা দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাস্তাঘাটে খুব একটা যানবাহন চলাচল করছে না। সারা দেশে সরকার কারফিউ জারি করলেও খুলনা মহানগরীতে তেমন একটি প্রভাব পড়েনি। আর চট্টগ্রাম বন্দরে জাহাজের পণ্য ওঠানামা স্বাভাবিক থাকলেও ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। পাশাপাশি টহলে রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোলায় এখনও এর কোনো কার্যক্রম নজরে আসেনি, পৌঁছেনি নৌবাহিনীর সদস্যরা। তবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে। ময়মনসিংহ ও কেরানীগঞ্জেও আইনশৃঙ্খলা বাহিনীর টহল দেখা গেছে। সাভার থেকে কারফিউ ও সেনা মোতায়েনের সবশেষ খবর জানিয়েছেন স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান।
সাভারে সেনাবাহিনী মোতায়েনের পর ক্রমশ শান্ত হয়ে এসেছে এখানকার পরিস্থিতি। সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা টহল। সেনা সদস্যদের সঙ্গে যোগ দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। গতকাল রাতে সাভার জুড়ে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল এখন চলছে সেগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণ। সকাল থেকে আন্দোলনকারী কাউকেই দেখা যায়নি সাভারের কোথাও। সব মিলিয়ে সাভারের পরিস্থিতি রয়েছে প্রশাসনের নিয়ন্ত্রণে। এদিকে কেরানীগঞ্জে কারফিউ ও সেনা মোতায়েনের সবশেষ খবর জানিয়েছেন স্থানীয় প্রতিনিধি দিলওয়ার হোসেন। আজকে সারা দেশের মতো কেরানীগঞ্জেও কারফিউর কার্যক্রম চলছে। ভোর থেকেই কেরানীগঞ্জের হাসনাবাদ, বাবুবাজার ব্রিজ এলাকা, বসিলা সেতু এলাকা সহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছে। তারা বিভিন্ন ব্যক্তিকে চেক করছেন এবং বিভিন্ন যানবাহনে তদারকি করছেন, চেক করছেন, মানুষকে জিজ্ঞাসাবাদ করছেন। তারপরে একটি বিষয়, আমি এখন রয়েছি কেরানীগঞ্জের বাবুবাজার ব্রিজের অপর প্রান্তে কদমতলিতে। এই কদমতলি এলাকাতে কারফিউ চলার পরও উৎসুক মানুষের ভিড় কমতি নেই। তারা বিভিন্ন লোক এখানে এসে জমায়েত হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম দেখার জন্য। কিন্তু কারফিউতে মানুষের বের হওয়ার কথা ছিল না, কিন্তু তারা বের হয়ে রাস্তা দিয়ে বেশ দেদারসে চলাফেরা করছে। মূলত বলা যায় যে কেরানীগঞ্জের এই প্রান্তে ঢিলেঢালা এক ধরনের কারফিউ চলছে, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমও চলছে। মহাখালী সেতু ভবনের সামনে আন্দোলনকারীরা ৫৫টি গাড়ি পুড়িয়েছে বলে জানিয়েছেন সেতু সচিব মঞ্জুর হোসেন। দুপুরে সেতু ভবনের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে সেতু সচিব জানান, আন্দোলনকারীরা শুধু সেতু ভবনের সামনের গাড়ি পোড়ায়নি, সেতু ভবনের ভেতরেও আগুন দিয়েছে। এতে করে সেতু ভবনের কয়েকটি ফ্লোরে আগুন ধরে যায়। এতে পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন প্রকল্পের গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন সেতু সচিব। পুরো ঘটনায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করতে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান সেতু সচিব মঞ্জুর হোসেন। যতক্ষণ পর্যন্ত এই ভবনটি নিরাপদ কিনা সেটা আমরা আইডেন্টিফাই করে তারপর হয়তো ওই জায়গায় আমরা এটা বের করে ফেলতে পারবো যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কী কী কাগজপত্র, ডকুমেন্টস বা অন্য কী, কারণ অনেক জিনিস লুটও হয়ে গিয়েছে আমাদের এখান থেকে। তো কমিটি হয়তো এগুলো বের করে আনতে পারবে যে কী যানবাহন করানো হয়েছে। এখানে মোট সব ধরনের বিভিন্ন ধরনের যানবাহন মিলে ৫৫টা যানবাহনকে শুধুমাত্র এই কম্পাউন্ডের মধ্যেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনায় দায়ীদের বিচার দাবি ও সব মিলিয়ে ৫% কোটা সহ ৮ দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দাবি পূরণ ছাড়া সরকারের সাথে কোনো ধরনের সংলাপ হবে না বলেও জানান তারা। আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল ও তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের সাথে দেখা করে এসব দাবি জানান তারা। পরে তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেন আইনমন্ত্রী। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন গত কয়েকদিনে সহিংসতা আর সংঘর্ষের রূপ নেয়। শিক্ষার্থীদের উপর পুলিশের গুলির জেরে ফুঁসে ওঠে দেশ, ঘটে বহু হতাহতের ঘটনা। উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক। সরকারের প্রতিনিধির কাছে তুলে ধরেন তাদের দাবি। পরে সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও হাসিব আল ইসলাম গণমাধ্যমকে জানান, ইন্টারনেট সমস্যার কারণে তাদের দাবির কথা দেশবাসীকে জানাতে পারছিলেন না, আর এসব কথা জানাতেই তারা সরকারের মন্ত্রীদের সাথে দেখা করেছেন। আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা দায়ী ব্যক্তি, যারা আমাদের ভাইদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে, তাদেরকে গ্রেফতার ও দ্রুত সময়ে বিচার করতে হবে। শহীদ ভাইদের পরিবারকে আর্থিক সহযোগিতা, মাসিক ভাতা ও পিতামাতার মতামতের ভিত্তিতে পরিবারের একজন সদস্যকে চাকরির নিশ্চয়তা দিতে হবে। এছাড়াও কোটা ৫% এনে সংসদে আইন পাশের দাবিও জানান তারা। যদি এই দাবিগুলোকে কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে না পাই, তাহলে শহীদ আমার যে সকল ভাইরা শহীদ হয়েছেন, শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আমরা কখনো আলোচনায় বসতে পারি না। জানান তাদের পরবর্তী কর্মসূচির কথাও। নিজ নিজ জায়গা থেকে আমাদের যেই যারা শহীদ হয়েছে তাদের জন্য নিজ নিজ জায়গা থেকে দোয়া প্রার্থনা করা এবং কালো ব্যাজ ধারণ করার আমরা আহ্বান জানাবো। আর আইনমন্ত্রী আনিসুল হক জানান, ছাত্রদের দাবি তারা শুনেছেন। তাদের দাবিটা আমরা হাতে নিয়েছি তাদের কাছ থেকে, এবং আমরা 3 জনে এতক্ষণ আলাপ আলোচনা করলাম।
কোটার যে পরিমাণের কথা তারা বলেছে সেটা তাদের আমরা দেখেছি এবং দেখে এটার একটা যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর রামপুরা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মিজান রহমান। বিশ্ব রোড রয়েছে, সেখান থেকে আমি এই রামপুরা আসতে চেয়েছিলাম, কিন্তু সেই এলাকা কিন্তু এখনও যান চলাচল পুরোপুরি স্বাভাবিক না। এই রাস্তাটিতে আসলে এখনও বিভিন্ন জায়গায় আন্দোলনকারীরা হোক বা তাদের সমর্থকরা হোক, তারা কিন্তু রয়েছে এবং তারা পিকেটিং করছে এবং বিভিন্নভাবে যে স্বাভাবিক চলাচল সেটি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এই অঞ্চলে তেমন আরেকটি বিষয় যেটি বলা যায় সেটি হচ্ছে এই কুড়িল বিশ্ব রোডের যে এলাকাটি যমুনা ফিউচার পার্ক থেকে এই বাড্ডার এই পর্যন্ত নতুন বাজার বাড্ডা এখনো যান চলাচল স্বাভাবিক হয়নি। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।